যা মাছ পেয়েছি তাতে ভাত ডাল হয়তো হয়ে যাবে, কিন্তু ঘরে আমাদের যে সন্তান রয়েছে তার মুখে যদি একটু ভালো মন্দ তুলে দিতে না পারি তাহলে কি চলে? আচ্ছা বেশ, আর মাত্র একবার। একে তো সমানে বৃষ্টি হয়ে চলেছে, আর যা মেঘ করেছে তাতে বৃষ্টি এক্ষুনি থামবে বলে মনেও হচ্ছে না। এদিকে সন্ধেও হয়ে আসছে। এই কথা হবার পরই ভুবন আরও একবার জালটা পদ্মা নদীতে ফেলে। তখন বৃষ্টির বেগ যেন আরও বেড়ে যায়, ঘন ঘন বাজ পড়তে থাকে। বলছি শুনছো, আমার খুব ভয় করছে, চলো এবার চলে যাই। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, চলো চলো এবার বাড়ি ফিরে যাই। এরপর ভুবন ও কলমি জাল কাঁধে নিয়ে মাছের হাঁড়ি মাথায় করে জঙ্গলের পথ ধরে এগোতে থাকে। কিন্তু হঠাৎ কলমি, এ কি হয়ে গেল? বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমি আসছি কলমি, আমি আসছি। বাঘ কলমিকে টানতে টানতে জঙ্গলের গভীরে যেতে থাকে। ভুবন জাল মাছের হাঁড়ি ফেলে কলমিকে বাঁচাতে বাঘের দিকে এগিয়ে যায়। তুমি আমাকে আর বাঁচাতে এসো না, নইলে আমার সাথে সাথে বাঘ যে তোমাকেও শেষ করে দেবে। তুমি আমাদের মেয়ের যত্ন নিও, ওকে দেখো, ফিরে যাও, ফিরে যাও। আর এই কথা শুনে ভুবনও থমকে যায়। সে হাউ হাউ করে কাঁদতে থাকে। তখন বাঘটা কলমিকে নিয়ে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে যায়। এ কি হয়ে গেল কলমি? বাড়ি গিয়ে মেয়েকে কি বলবো? সে যখন জিজ্ঞাসা করবে মা কোথায়, তখন আমি কি বলবো? কি বলবো আমি? এরপর আবারও একবার বাঘের গর্জন শোনা যায়, আর সেই ডাক শুনে ভুবনের চেতনা ফেরে। আমাকে এক্ষুনি জঙ্গল ছেড়ে বেরিয়ে ঘরে যেতে হবে, ঘরে মেয়ে একা আছে। এরপর ভুবন ঘরে ফিরে আসে। তারপর থেকে সে একাই মেয়ের দেখাশোনা করে। ছোট্ট মেয়েটির তখনও কথা ফোটেনি। সে শুধু কাঁদে আর খোঁজে তার মাকে। আর কাঁদিস না রে মা, এবার একটু শান্ত হ। সে যে আর আসবে না, আর আসবে না। তোর এই অধম বাবার অন্ধকার ঘরে সে যে আর প্রদীপ জ্বালাবে না। এইভাবে ধীরে ধীরে ভুবনের মেয়ে তুলি বড় হতে থাকে। ভুবন তাকে অতি যত্নে মানুষ করতে থাকে। একদিন তোর খুব কষ্ট হচ্ছে না রে মা? এখন আমি এত রাতে ওষুধ কোথায় পাই? কবিরাজের বাড়িও তো অনেক দূর। তোকে এই জ্বর গায়ে একা রেখে সেখানে যাই কি করে? মাগো, মাগো, কি কষ্ট হচ্ছে, মাগো। উফ। না না, যেভাবেই হোক আমাকে ওষুধ আনতেই হবে। মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে। এই কথা বলে ভুবন বাধ্য হয়ে মেয়েকে ঘরে একা রেখেই বেরিয়ে পড়ে। কিন্তু পথে কিছু দূর যেতেই বলছি, একটু দাঁড়ালে ভালো হতো। কে তুমি? এই অন্ধকারে একলা বউ মানুষ? আর আমার দাঁড়ালেও চলবে না গো, ঘরে আমার অসুস্থ মেয়ে একলা আছে। আমায় এক্ষুনি ওষুধ আনতে যেতে হবে। তাই জন্যই তো বলছি, ওই যে একটা ছোট গাছ দেখা যাচ্ছে, ওর পাতা তুলে পেটে খাইয়ে দিলেই মেয়ে ঠিক হয়ে যাবে। তুমি ঠিক বলছো? আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। দিশেহারা ভুবন কিছু না ভেবেই দ্রুত সেই পাতা তুলে নিয়ে চলে যায়। তারপর বাড়ি পৌঁছে পাতা বেটে মেয়েকে খাইয়ে দেয়। আর কিছুক্ষণ পর বাবা, আমার কি হয়েছে? তুমি এমন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? কিছু না, কিছু না। তোর একটু জ্বর হয়েছিল, ওষুধ দিয়েছিলাম। তা এখন শরীরটা কেমন লাগছে মা? আমি ভালো আছি বাবা, তুমি আর চিন্তা করো না। এইভাবেই ভুবন ও তুলির দিন কাটতে থাকে। আর কলমি সব সময় তাদের সাথে ছায়ার মতো ঘুরে বেড়ায়। তুলির যে কোনো কষ্টে, ভুবনের যে কোনো অসুবিধাতেই সে সব সময় নানানভাবে তাদের সাহায্য করে থাকে। একদিন ও বাবা,
করেছো, এবার জালটা তোলো। এই তো মা, তুলছি। সকাল থেকে কতবার তো জাল ফেললাম, আজকে যে কেন একটাও মাছ উঠছে না বুঝতেই পারছি না। এই কথা শুনতেই কলমির আত্মা নদীর জলে ডুব দেয়। তারপর জাদু করে ভুবনের জালে অনেক মাছ এনে দেয়। এরপর ভুবন জালটা টেনে তুলতেই ও তুলিমা, দেখ দেখ, জালে কত মাছ পড়েছে। কি মজা, কি মজা, কত মাছ, কত মাছ। কিন্তু বাবা, একটাও তো ইলিশ মাছ পড়েনি। না মা, ইলিশ মাছ পড়েনি। যাকগে, যা মাছ পেয়েছি তা বিক্রি করে যা 2 পয়সা হয় সেই ভালো। আর এই সব কথা দূর থেকে কলমির আত্মা শুনতে থাকে। এরপর ভুবন ও তুলি মাছ নিয়ে বাজারের পথে যেতে যেতে জানো বাবা, কাল স্কুলে সবাই বলা বলি করছিল সামনে পূর্ণিমার দিন নাকি ইলিশ উৎসব। সবার বাড়িতে পান্তা আর ইলিশ রান্না হবে, আমাদেরও হবে। জানি না মা, যদি জালে ইলিশ ওঠে তো দেখা যাবে। চল এখন পা চালিয়ে চল তাড়াতাড়ি, হাট উঠে গেলে মাছ বেচবো কখন। বাহ, চারিদিক থেকে কি ইলিশ মাছ ভাজার গন্ধ আসছে। ইলিশ মাছ খাওয়ার ইচ্ছেটা যেন বেড়েই চলেছে। এরপর তুলি ও ভুবন হাটে গিয়ে মাছগুলো বিক্রি করে ঘরে ফিরে আসে। কিন্তু সেই দিনই সন্ধে নাগাদ ভুবনের শরীর খারাপ করে। আর তারপর থেকে তার সর্দি জ্বর কাশি যেন সারতেই চায় না। আজও শরীরটা ভালো হলো না, দেখতে দেখতে 4 দিন পেরিয়ে গেল। আজ পূর্ণিমা, মেয়েটা একটু ইলিশ মাছ খেতে চেয়েছিল। এদিকে নদীতে জালও ফেলতে পারলাম না। তুলে, মা তুলে। যাই বাবা, উঠানে আছি, এক্ষুনি আসছি। তুলি তাড়াতাড়ি করে ঘরে চলে আসে। ডাকছিলে বাবা, কিছু দরকার ছিল? জল দেব? ওরে না রে, অত চিন্তা করতে হবে না। এই কপাল পোড়া বাপের আর কত যত্ন করবি। হ্যাঁ রে, তুই কিছু খেয়েছিস? হ্যাঁ বাবা, ঘরে মুড়ি ছিল, জল দিয়ে মুড়ি খেয়েছি। আজ পূর্ণিমা, ইলিশ উৎসব, তোর ইলিশ মাছ খেতে খুব ইচ্ছা করছে না রে? না না বাবা, একদম না। তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমায় একটু হাওয়া করি। ভুবন অসুস্থ শরীরে কাঁপতে কাঁপতে শুয়ে পড়ে। তখন হঠাৎ কিছু মানুষের কোলাহল শোনা যায়। তখন একটা লোক তুলিদের বাড়ির বাইরে দাঁড়িয়ে চিৎকার করে তুলিকে ডাকতে থাকে। তুলে, তুলে, তাড়াতাড়ি শোন একবার। কি বলছো কাকা, কি হয়েছে? ও তুলি, বাবাকে নিয়ে ঘরেই থাকিস, বেরোস না যেন। নদীতে বানের জল দুকুল ছাপিয়ে গ্রামে হুড় হুড় করে জল ঢুকছে। এখন আমি চললাম, সাবধানে থাকিস। কিছুক্ষণের মধ্যেই বানের জল হুড় করে তুলিদের উঠান পর্যন্ত চলে আসে। আর সেই জলের সাথে বাবা, পানির জলে উঠানে কত ইলিশ মাছ ভেসে এসেছে, দেখবে এসো। যাই, আমি তাড়াতাড়ি করে জালটা নিয়ে আসি। এই বলেই তুলি ছুট্টে ঘরে চলে যায়। তারপর জাল এনে অনেক অনেক ইলিশ মাছ ধরে। আর তুলির এই আনন্দ দাওয়ায় বসে ভুবন দেখতে থাকে। আর গাছের ডালে বসে দেখে কলমির আত্মা। বাবা, তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমি চট করে উনুনটা জ্বালিয়ে দুটো ভাত ফুটিয়ে নিয়ে আসি, আর সাথে ইলিশ মাছ ভাজা। সাবধানে করিস মা, আনন্দের চোটে আবার বিপদ বাঁধিয়ে ফেলিস না। তুলি রান্নাঘরে গিয়ে উনানে আগুন জ্বালায়। তার কচি কচি দুটি হাতে গরম গরম ভাত ও ইলিশ মাছ ভাজা রান্না করে। তারপর থালায় ভাত ও মাছ ভাজা সাজিয়ে ঘরে নিয়ে আসে। নাও বাবা, চটপট খেয়ে নাও দেখিনি, একটুও ভাত ফেলা চলবে না কিন্তু। আর এমন মধুর দৃশ্য দু চোখ ভরে দেখতে থাকে কলমির আত্মা। তুই কিছু চিন্তা করিস না মা, তোর এমন ছোট ছোট ইচ্ছা পূরণের যথাসাধ্য চেষ্টা আমি করে যাব।
ওরে বাবা রে, কি বৃষ্টি নামলো! এই বৃষ্টিতে তো আর গাছের ডালে বসে থাকা যাচ্ছে না, কেবলই ফড়কে যাচ্ছে। একদম ঠিক কথা বলেছো শাকচুন্নি। এই ভারী বর্ষায় গাছে আর থাকা যাবে না দেখছি। একটা কোনো পাকা বাড়িতে আস্তানা নিতেই হবে। দেখো, আমরা এতকাল ধরে তো মোড়ল মশাইয়ের বাড়ির বাগানের এই চাপা গাছেই রয়েছি, তাহলে মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিলে হয় না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু এইভাবে তো যেতে পারবো না গো। আমাদের মানুষের রূপ ধারণ করে সেখানে যেতে হবে। এই কথা বলে মামদো আর শাকচুন্নি গরিব মানুষের রূপ ধারণ করে মোড়ল মশাইয়ের বাড়িতে যায়। কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? দরজাটা একটু খুলবেন। কে? কি হয়েছে? এখানে কি চাই? কাকে চাইছেন আপনারা? আগে আমরা অনেক দূর থেকে আসছি, ভিন গায়ের মানুষ। এই ভারী বর্ষায় আর এগোতে পারছি না, তাই এই পাকা বাড়ি দেখতে পেয়ে একটু আশ্রয়ের জন্য এসেছি আর কি। কে? এখানে ওসব আশ্রয় টাশ্রয় কিছু হবে না। চেনা নেই জানা নেই, কোত্থেকে চলে এলো যত সব। এই কথা বলে মোড়ল মশাই মুখের উপর দরজা বন্ধ করে ঘরের ভেতরে ঢুকে গেলেন। দেখলে দেখলে একবার ব্যাপারটা, কেমন অহংকার! দুটো মানুষ বিপদে পড়েছে, তার এত বড় বাড়িতে একটুখানি জায়গা দিলে না বাপু? মনে পড়ে গেননি, এই জমিদার বাবুর একমাত্র ছেলে বল খেলতে খেলতে যখন পুকুরের জলে পড়ে গিয়েছিল। মনে নেই আবার? সে কি কাণ্ড! বাড়িতে কেউ ছিল না, গিন্নিমা দুপুরবেলা তার ঘরে ঘুমোচ্ছিলেন, আর ছোট ছেলেটা বল নিয়ে খেলতে খেলতে। এই যা, বলটা তো পুকুরে পড়ে গেল। এবার কি হবে? রঘু ঠাকুরটাও গেছে বাবার সঙ্গে, মাও ঘুমোচ্ছে। এই ভেবে ছোট্ট ছেলেটি নিজেই পুকুরের জলে নেমে বল কুড়োতে গিয়ে বাঁচাও! সেই ডাক শুনতে পেয়ে মোড়ল গিন্নি তাড়াতাড়ি করে পুকুর ঘাটে ছুটে আসেন। ওগো, কে কোথায় আছো গো? আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও। শাকচুন্নি, আর দেরি করা ঠিক হবে না। এখানে তেমন কেউ নেই, ওই ছেলেকে আমাকেই বাঁচাতে হবে। এই কথা বলে মামদো চাপা গাছ থেকে পুকুরের জলে ঝাঁপ দিয়ে তার লম্বা লম্বা দুটো হাত বার করে মোড়ল মশাইয়ের ছেলেকে তুলে পাড়ে সরিয়ে দেয়। আর তাই দেখে, ও মা গো, এ যে ভূত! এবার কি হবে গো? এবার যে ভূতে গেল গো! মোড়ল গিন্নি ভূতের ভয় সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন কে বাঁচিয়েছিল? এই আমি। তখন কি আমি বিচার করেছিলাম যে আমার ছেলে নাকি মোড়ল মশাইয়ের ছেলে? মামদো আর শাকচুন্নি যখন এই কথা বলতে ব্যস্ত, তখন পিছন থেকে, বলছি, যদি কিছু না মনে করেন তাহলে একটা কথা বলি। আমি গরিব চাকর মানুষ, আমার অবস্থা তেমন নয়। তবে আপনারা পথিক, এই ভারী বর্ষায় কোথায় যাবেন? যদি মনে করেন তাহলে এই গরিব মানুষের ঘরে যেতে পারেন। অত কিন্তু কিন্তু করছো কেন ভাইয়া? তুমি নিজে থেকে আমাদের আশ্রয় দিতে চেয়েছো, এটাই তো আমাদের অনেক বড় পাওনা। এই কথা বলে শাকচুন্নি ও মামদো মোড়ল মশাইয়ের চাকর রঘুর সঙ্গে তার ঘরে যায়। আসুন, এই হলো গিয়ে আমার কুঁড়ে ঘর। এখানেই যেভাবে হোক মাথা গুঁজে রাতটুকু কাটিয়ে দিন, কাল দিনের আলোয় কিছু ব্যবস্থা করা যাবে খন। অনেক উপকার করলে ভাই, এই উপকার আমরা চিরকাল মনে রাখবো। আপনারা একটু বিশ্রাম করুন, আমি দেখি খাবারের কি ব্যবস্থা করতে পারি। এই কথা বলে রঘু সেই মুষলধারে বৃষ্টির মধ্যে ভাঙা ছাতাটা কোনো রকমে মাথায় তুলে আবার ঘর থেকে বেরিয়ে পড়ে। এই রে, বৃষ্টির বেগ যে আরো বেড়ে গেল দেখছি, ঘরের চাল দিয়েও যে হুড়হুড় করে জল ঢুকছে। তাহলে আর দেরি কিসের শাকচুন্নি? চলো আমরা দুজন জাদু করে এই ঘরের চাল একেবারে সারিয়ে ফেলি।
তারপরেই মামদো আর শাকচুন্নি তাদের নিজেদের রূপ ধারণ করে। তারপর হিরিং বিরিং ছট, ঘরের চাল ঠিক হয়ে যা চটপট। আর সাথে সাথেই ঘরের চাল নতুন হয়ে যায় এবং বৃষ্টির জল পড়াও বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গেই মামদো আর শাকচুন্নি আবার মানুষের রূপ ধারণ করে নেয়। তারপর রঘু ঘরে ঢুকে বলে, কিছু মনে করবেন না, গরিবের ঘর, শুধু সিদ্ধ ভাত আর কাঁচা লঙ্কা ছাড়া কিছুই ছিল না। দুটি মাছ ভাত যে খাওয়াবো তার সামর্থ্য কোথায়? তুমি অমন করে বলো না ভাই, এমন ঝড় বাদলের দিনে এই আমাদের কাছে অমৃত। এসো, তুমিও আমাদের সাথে বসে খাও। এরপর সেই ভাত ও কাঁচা লঙ্কা রঘু, মামদো ও শাকচুন্নি তিনজনে মিলে খুব তৃপ্তির সাথে খেতে থাকে। ভাই রঘু, আর একটু লবণ পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি এখনই নিয়ে আসছি। উঠোন পেরোলেই আমার ছোট্ট এক ফালি রান্নাঘর, আমি যাবো আর আসবো। রঘু লবণ আনতে ঘর থেকে বেরিয়ে যেতেই শাকচুন্নি বলে, তুমি এত লবণ কি করবে? তোমার তো ভাত খাওয়া প্রায় শেষই হয়ে গেছে। আচ্ছা শাকচুন্নি, আমরা যদি জাদু করে রঘুর জন্য মোড়ল মশাইয়ের পুকুরের সব মাছ ওর উঠোনে এনে দিই? এই কথা বলতেই শাকচুন্নি ও মামদো আবারও নিজেদের আসল রূপ ধারণ করে আর বলতে শুরু করে, হিরিং বিরিং ছট, মোড়ল মশাইয়ের পুকুরের মাছ, রঘুর উঠানে আয় চটপট। এরপরেই হঠাৎ রঘুর গলা পাওয়া যায়। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির মধ্যে উঠানে দাঁড়িয়েই রঘু চিৎকার করে বলছে, এ কি কাণ্ড গো! বর্ষায় পুকুর থেকে মাছ উঠে এসে আমার উঠোনে একেবারে প্যারেড করতে লেগেছে যে। তখন শাকচুন্নি ও মামদো আবারও মানুষের রূপ ধারণ করে বাইরে এসে দাঁড়ায়। আরে ও ভাই, তুমি কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নাকি? তাড়াতাড়ি মাছগুলোকে ধরো, ওরা যে সব পালিয়ে যাবে। এরপর রঘু, মামদো আর শাকচুন্নি তিনজন মিলে রঘুর উঠোন থেকে মাছ ধরে একটা ঝুড়িতে ভরতে থাকে। আর সমস্ত মাছ ধরা হয়ে গেলে শোনো ভাই রঘু, কাল সকালবেলা হলেই এই মাছগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিও। এই বর্ষাকালে তুমি ভালোই দাম পাবে। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু দেখুন দেখিনি কি কাণ্ড! মাছ ধরতে গিয়ে আপনারা দুজন যে একেবারে ভিজে গেছেন। চলুন চলুন, তাড়াতাড়ি ঘরে চলুন। এরপর ধীরে ধীরে রাত কেটে যায়। দিনের আলো ফোটার সাথে সাথেই বৃষ্টিও থেমে যায়। তখন মামদো আর শাকচুন্নি, ভাই রঘু, তুমি আমাদের বড় উপকার করলে, তার জন্য তোমাকে আমরা কিছু উপহার দিতে চাই। এরপর মামদো রঘুকে বলে, ভাই রঘু, তুমি তোমার উঠোনে একটা বড় চৌবাচ্চা তৈরি করো, আর কাল যে মাছগুলো তুমি উঠোন থেকে ধরেছো, দেখবে এখনো পর্যন্ত একটা মাছ বেঁচে আছে, সেটিকে তুমি চৌবাচ্চায় ছেড়ে দিও। হ্যাঁ, আর সেই চৌবাচ্চা থেকে তুমি প্রতিদিন যা মাছ পাবে তা বিক্রি করে তোমার সংসার বেশ ভালোই চলে যাবে। কোনোদিন তোমাকে আর কারোর চাকর হয়ে থাকতে হবে না। আচ্ছা ভাই, এবার আমরা আসি। তবে আমাদের একটা বড় কাজ বাকি রয়ে গেল, একজনকে উচিত শিক্ষা দিতে হবে। এই কথা বলে মামদো আর শাকচুন্নি রঘুর বাড়ি থেকে বেরিয়ে মানুষের রূপ বদলে নিজেদের আসল রূপ ধারণ করে। তারপর সেখান থেকে অনেক দূরে চলে যায়। আর রঘু তাদের কথা মতো উঠোনে একটা বড় চৌবাচ্চা তৈরি করে। তারপরে ঝুড়ির কাছে গিয়ে দেখে, ও মাগো, এই যে সত্যি সত্যি ঝুড়ির মধ্যে এতগুলি মরা মাছের মধ্যে একটা জ্যান্ত মাছ। যাই বাবা, তাড়াতাড়ি করে গিয়ে চৌবাচ্চা ছেড়ে দিই। কাল রাতে নিশ্চয়ই আমার ঘরে ওনারা দুজন ভগবান হয়ে এসেছিলেন, ভগবান। এরপর থেকে রঘু তার উঠানের সেই চৌবাচ্চা থেকে যা মাছ পায় তাই বিক্রি করে সুখে শান্তিতে আনন্দে দিন কাটাতে থাকে। তুমিও কি বড় হয়ে এখনো কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আমরা লাকি ড্রয়ের মাধ্যমে তোমার নাম দিয়ে নতুন কার্টুন ভিডিও তৈরি করব।
আর আমাদের ফেয়ারিটন্স বাংলা কার্টুন চ্যানেলটি